নমস্কার। বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 10-এ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাসে অন্তর্ভুক্ত পথের দাবি রচনাংশটি। তাহলে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে কথাশিল্পী নামে পরিচিত। তিনি রবীন্দ্র সমসাময়িক ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম একজন বিশেষ উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে তার আবির্ভাব ঘটে রামের সুমতি নামক গল্পের মাধ্যমে। তবে তার জীবনের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীকান্ত, যা 4টি পর্বে বিভক্ত। কিন্তু সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে শ্রেষ্ঠ উপন্যাস গৃহদাহ। এছাড়াও তিনি লিখেছেন বরদিদি, পল্লী সমাজ, দেবদাস, বিন্দুর ছেলে, চরিত্রহীন, শেষ প্রশ্ন, আরও অনেক উপন্যাস এবং অজস্র ছোট গল্প। আমাদের আলোচ্য পথের দাবি রচনাংশটি তার পথের দাবি উপন্যাসের কিছু অংশ বিশেষ। উপন্যাসটি বাংলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি পক্ষপাতের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল সেই সময়। আমাদের আলোচ্য পথের দাবি রচনাংশটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস পথের দাবির অংশ বিশেষ। তাহলে মূলপাঠ শুরু করা যাক। দেখো, মূলপাঠ শুরু করার আগে বলি, উপন্যাসের মূল বা প্রধান চরিত্র হচ্ছেন অপূর্ব। তবে আমাদের পাঠ্য অংশে প্রধান চরিত্র রূপে আমরা পাব গিরিশ মহাপাত্র নামে এক ছদ্মবেশী চরিত্রটিকে। আমাদের পাঠ্যে নির্ধারিত অংশে তিনি মূল ভূমিকা গ্রহণ করেছেন। গিরিশ মহাপাত্র হলেন পলিটিক্যাল সাসপেক্ট, বিলেতি ডিগ্রিধারী একজন ডাক্তার। তার আসল নাম সব্যসাচী মল্লিক। তিনি আত্মগোপনকারী বিপ্লবী, যে ইংরেজদের কবল থেকে ভারতকে রক্ষা করতে চায়। সে উচ্চশিক্ষিত। আমাদের আলোচ্য অংশে মূল পাঠের স্থান হল মায়ানমার দেশ। মায়ানমারের বিভিন্ন জায়গার কথা লেখক এই উপন্যাসে তুলে ধরেছেন। দেখো, বলছেন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাদের ট্রেনের তোরঙ্গ ও ছোট বড় পুঁটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়াছেন। তাহলে উপন্যাসটা কোথা থেকে শুরু হচ্ছে? পুলিশ স্টেশন থেকে। যে পুলিশ স্টেশনে প্রবেশ করলো একজন। কে প্রবেশ করলো আমি আগেই বলে দিচ্ছি, অপূর্ব নামে একজন। সে প্রবেশ করলো। সে প্রবেশ করে দেখছেন যে সামনে যে হলঘর রাখা, সেখানে জন ছয়েক বাঙালি লোক মোটঘাট নিয়ে, মানে তাদের জিনিসপত্র বাক্স প্যাট্রা সব নিয়ে বসে আছে। তাদের কী কী রয়েছে? টিনের তরঙ্গ, ছোট বড় কিছু পুঁটলি খুলে পুলিশেরা তদারক করছে। জগদীশবাবু হচ্ছেন পুলিশ। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। যাকে একটু সন্দেহ মনে হয়েছিল, সন্দেহজনক লাগছিল, তাকে একটা আলাদা ঘরে বন্দি করে রেখেছে, আটকে রেখেছিল। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। সেখানের জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। মানে যাদের সন্দেহজনক মনে করে আটক করে রাখা হয়েছিল, যাদের তল্লাশি করা হচ্ছে, তারা সবাই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানি, অর্থাৎ বর্মায় তেলের কোম্পানির কারখানার মিস্ত্রি ছিল। সেখানকার জল হাওয়া আবহাওয়া সহ্য না হয় তারা রেঙ্গুনে চলে এসছে। ইহাদের নাম ধাম বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। এদেরকে, মানে যাদের ধরে রাখা হয়েছিল, মোটঘাট লইয়ে যারা বসেছিল, তাদের নাম ধাম বিবরণ সব জিনিসপত্র পরীক্ষা টরীক্ষা করে, মানে তাদের তল্লাশি করে ছেড়ে দিল। আর যাকে সন্দেহ করছিল পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক
ছদ্মবেশী যাকে সন্দেহ করছিল তাকে যেখানে আলাদা ঘরে রাখা হয়েছিল তাকে নিমাইবাবুর সম্মুখে নিয়ে আসলো। নিমাইবাবু হচ্ছেন পুলিশের বড় কর্তা। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটার চেহারা কেমন দেখো, অত্যন্ত ফর্সা, রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে, মানে প্রচুর ফর্সা। অনেকক্ষণ রোদে ঘুরলে যেমন গায়ে ট্যান পড়ে যায় আমরা বলি না, ঠিক সেরকম। বয়স 30-32-এর অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল। তার বয়স 30-32-এর বেশি নয়, কিন্তু ভারী রোগা লাগছে তাকে দেখে। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল। সেই যে কাশতে কাশতে আসলো, এটাতেই সে একদম হাঁপিয়ে উঠছে। লেখক বলছেন, দেখো, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই। ভিতরের কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। মানে লেখক বলছেন হয়তো সে আর সংসারে বেশি দিন টিকতে পারবে না। তার ভেতরে কোনো একটা দুরারোগ্য রয়েছে, মানে কোনো একটা গভীর রোগ রয়েছে, যা তাকে খুব তাড়াতাড়ি তার শরীরটাকে ক্ষয়ের দিকে, অর্থাৎ মৃত্যুর দিকে তাকে নিয়ে যাচ্ছে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। আশ্চর্য ঠেকছে তার ওই শীর্ণ জীর্ণ অসুস্থ প্রায় মুখটার মধ্যে, তার ওই মুখের অদ্ভুত দৃষ্টি, তার চোখের দৃষ্টি দুটো। সে চোখ ছোট কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রবাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। লেখক বলছেন সে চোখ কেমন তার বিবরণ আমি দিতে পারবো না। অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হয় এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। লেখক বলছেন তার চোখের যে চাহনি, তার চোখের যে দৃষ্টি, সেটা গভীর জলাশয়ের মতো, প্রচণ্ড গভীর রয়েছে, যেখানে কোনো খেলা চলবে না, সেখানে সাবধানে চলতে হবে। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণশক্তিটুকু লুকানো আছে। মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। অর্থাৎ তার মৃত্যুর যন্ত্রণাও যেন তার ওই চোখের দৃষ্টিতেই যেন লুকিয়ে আছে। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। অপূর্ব পুলিশ স্টেশনে ঢুকে এই পুলিশদের এই তল্লাশি, এই সব্যসাচীকে আলাদা করে রাখা, তাকে সামনে আনা, আমরা বলছি সব্যসাচী, কিন্তু তার নাম সে বলবে কিছুক্ষণ পর। পুলিশরা সব্যসাচী মল্লিক সন্দেহে এনাকে আলাদাভাবে আটক করে রেখেছিল। যাই হোক, তো অপূর্ব এই দেখছে, এইসব অপূর্ব তার এই চোখের দৃষ্টি দেখছে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সহসা নিমাইবাবু তাহার বেশভূষা, বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, মানে অপূর্বর মুগ্ধ হয়ে সন্দেহ করে আটক করে রাখা সেই লোকটির দিকে চেয়েছিল। এখন নিমাইবাবু অপূর্বর এই মুগ্ধতা দেখে, এই মোহমুগ্ধ দেখে এবং তার এই বেশভূষা, চেহারার পারিপাট্য দেখে অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে সে হেসেই বলছেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে। কি বলে অপূর্ব? আসলে গিরিশ মহাপাত্র ছদ্মবেশী এই সব্যসাচী মল্লিক যে সুন্দর যে পোশাক পরেছিল, যে অদ্ভুত রকমের সাজ সেজেছিল, সেটাকে দেখে সবাই হাসাহাসি করছে। সেটাকে দেখে নিমাইবাবু অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করে বলছে যে বাবুটির স্বাস্থ্য গেছে, সে কাশির ঝোঁক সামলাতে পারছে না, শরীরে অবস্থা খুবই করুণ, কিন্তু তার শখ, তার পারিপাট্য, তার পোশাক আশাকের যে শখ, সেটা এখনও বজায় আছে। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। অপূর্ব মুখ ফিরিয়ে গোপনে হাসছে। দেখো, এবার তার চেহারার বর্ণনা দিচ্ছেন, তার পোশাকের বর্ণনা দিচ্ছেন। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে। মানে মাথার সামনে বড় বড় লম্বা লম্বা চুল, মানে একটু বড় বড় সাইজের চুল, আর পেছন ঘাড় আর কানের দিকে নেই, এমনই ছোট করিয়া ছাঁটা, মানে ছোট্ট করে ছাঁটা আর কি। মাথায় চেরা সিথি, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, চেরা সিথি মানে মাথায় সিথি করা আছে, অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ সহিত, মানে প্রচুর তেল দেওয়া, কঠিন মানে প্রচুর শক্ত, যেন মনে হচ্ছে অনেকদিন শ্যাম্পু ট্যাম্পু না করলে যা হয়, নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে। মানে তার মাথা থেকে একটা পচা গন্ধ বেরোচ্ছে যেন।
গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তাহার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাচ্ছে, মানে বাঘ আঁকাটা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছে। উত্তরীয়ের কোনো বালাই নাই, পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা, মোজাটা হাঁটুর উপর লাল ফিতে দিয়ে বাঁধা, বার্নিশ করা পাম্পশু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের শিঙের হাতল দেওয়া বেতের ছড়ি। কয়দিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদ মস্তক অপূর্ব বার নিরীক্ষণ করিয়া কহিল, কাকাবাবু, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে নয় তার আমি জামিন হতে পারি। মানে অপূর্ব বলছেন যে আপনারা যাকে খুঁজে বেড়াচ্ছেন সে নয়, তার আমি প্রমাণ দিতে পারি, একে আপনারা ছেড়ে দিন। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এরপর দেখো, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। দেখো, যাকে খুঁজছেন সে একজন ডাক্তার, সে কখনোই এরকম অদ্ভুত পোশাক পরিধারী হতে পারবে না, তাই না? নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আগে গিরিশ মহাপাত্র। লোকটির নাম কি? গিরিশ মহাপাত্র। এই লোকটি কিন্তু আসলে সব্যসাচী মল্লিক, যাকে সন্দেহ করে বা যাকে খোঁজার জন্য নিমাইবাবু আর জগদীশবাবু বর্মা রেঙ্গুনে ঘুরে বেড়াচ্ছেন। একদম মহাপাত্র, তুমিও তেলিরখনিতেই কাজ করছিলে না, এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, দেখি তোমার ট্যাঁকে আর পকেটে কি আছে। তোমার তো সব কিছু খানা তল্লাশি করে নিয়েছি, এবার দেখি তোমার ট্যাঁকে আর পকেটের ভেতর কি আছে। তাহার ট্যাঁক বলতে তার বুক পকেট থেকে একটা টাকা গন্ডা ছয় পয়সা বাহির হলো। একটা টাকা না, কিছু পয়সা। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, একটা মাপ করিয়া কাঠের একটা ছোট টুকরো, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাজার কলিকা বাহির হইয়া পড়িল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারোর কাজে লাগে তাই গাজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণে তোমাতে বিদ্যমান বাবা। এবার জগদীশবাবু বলছেন, নিমাইবাবু বলছেন, তোমাতে গাঁজা খাওয়ার সমস্ত লক্ষণ রয়েছে। বলতেই পারতে খাই, কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর কেউ না। বুড়ো মানুষের কথাটা শোনো। তাহলে এখানে বুড়ো মানুষ কে? নিমাইবাবু। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আজ্ঞে না, মাইরি খাইনি, তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিচে খাইনি। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাইনি, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললাম কাকাবাবু। তার মানে দেখো, জগদীশবাবু বলছে, দয়ার সাগর, তুমি দয়ার সাগর, পরকে সেজে দাও, নিজে খাও না, মিথ্যেবাদী। এবার দেখো, অপূর্ব একটা কাজে, নির্দিষ্ট একটা কিছু কাজেই গেছিল পুলিশ স্টেশনে তো আর কেউ ঘুরতে যায় না, সেটা আমরা একটু পর জানতে পারবো। অপূর্ব কেন গিয়েছিল পুলিশ স্টেশনে, বিশেষ দরকার হয়েছিল তাই জন্যই সে গেছিল। কিন্তু অপূর্ব এই পুলিশ স্টেশনে এই একজনকে ঘিরে এত তল্লাশি, এত প্রশ্ন, এত সংকোচ, এত সন্দেহ, এইসব দেখে অপূর্ব বলছে, বেলা হলো, আমি আর চললাম কাকাবাবু, আমি আর পারবো না থাকতে। পূর্বরও নিশ্চয়ই কোনো কাজ রয়েছে। এরপর দেখো, নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রির মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে খবর সত্য। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে বাজ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে বেটা থানাশুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চাটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল।
তাহলে দেখো, জগদীশবাবুর আর নিমাইবাবুর থেকে অর্থাৎ পুলিশ স্টেশন থেকে অপূর্ব আর গিরিশ মহাপাত্র একসঙ্গে বেরোলো। এবার দেখো, অপূর্ব ভাবছে, আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়ি গোঁফ কামানো হইতে শুরু করিয়া সন্ধ্যাহ্নিক, স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ কান বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতে একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোন এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। অপূর্ব ভাবছে এই সব্যসাচী মল্লিকের কথা, যে কে, একে ধরা যাচ্ছে না, এ ধরাও দিচ্ছে না। অপূর্ব সব্যসাচী মল্লিকের কথাই মনে মনে ভাবতে আছে। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো কি চিঠি পেয়েছেন নাকি? অপূর্বর এই অমানসিকতা দেখে বলছে যে আজকে বাড়ি থেকে কোনো চিঠি পিঠি পেয়েছেন নাকি? রামদাস তলোয়ারকর হলেন অফিসের অ্যাকাউন্টেন্টের লোক, অর্থাৎ অপূর্ব যে অফিসে কাজ করেন সেই অফিসেরই কলিগ, অপূর্বর কলিগ। তার পুরো নাম রামদাস তলোয়ারকর। অপূর্বর এই অন্যমনস্কতা দেখে প্রশ্ন করছে অপূর্বকে যে বাড়ি থেকে কি কোনো চিঠি টিঠি এসেছিল নাকি? দেখো, অপূর্ব বলছে, কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত, অর্থাৎ টিফিন খেত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির মানে বাড়ির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটা ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। অপূর্ব কি বলল দেখো। অপূর্ব খেতে বসে বলছে, কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরে সেই খ্রিশ্চান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্ত বাঁচিয়া আছে। পূর্ব যে বাড়িতে ভাড়া থাকত সেই বাড়ির ওপরে একটা খ্রিশ্চান পরিবার থাকত। সেই পরিবারের লোকটি বড় অদ্ভুত, আর সেই খ্রিশ্চান মেয়েটির মা কিন্তু বাঙালি আবার। সেটা আমরা উপন্যাসের আগের অংশে জানতে পেরেছি, উপন্যাসের আগের অংশেই রয়েছে। সে চোর তাড়ায়, সে খ্রিশ্চান মেয়েটি কি করেছে, চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। মানে মেয়েটি খুব নিখুঁত বর্ণনা দিয়ে দিয়েছে, কি আছে কি নেই, কি হয়েছে, কি অসুবিধা, কি হারিয়ে গেছে, কি চুরি হয়েছে, এই সমস্ত কিছুর একটা লিস্ট বানিয়ে দিয়েছে। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। তাহলে এখানে বন্ধুটিকে সেই খ্রিশ্চান মেয়েটি, অপূর্বর বন্ধু। তাহলে বুঝতে পারলে অপূর্ব কেন গিয়েছিল পুলিশ স্টেশনে। তার ঘরে যে চুরি হয়ে গেছে এটাই পুলিশ স্টেশনে জানাতে গিয়েছিল, কিন্তু সেটা আর জানাতে পারেনি। রামদাস কহিল তারপর। অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ার গিয়েছিল। তাহলে তেওয়ারি হচ্ছে অপূর্বর সঙ্গে যে থাকে সে। নিতব্যস্বর এই ব্যাপার, তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। এখানে ও বলতে তেওয়ারি নয়, কিন্তু এখানে ও বলতে সে খ্রিশ্চান মেয়েটির যে বাবা তার কথা বলা হয়েছে। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে, কিন্তু পুলিশের দল এমন কাণ্ড করলে, এমন তামাশা দেখালে যে ও কথা আর মনেই হলো না। এখন ভাবছি যা গেছে তা যাক, তাদের চোর ধরে দিয়ে আর কাজ নেই, তারা বরঞ্চ এমনই যারা বিদ্রোহী ধরে ধরেই বেড়াক। তাহলে দেখো, এই যে পুলিশেরাই দেশদ্রোহীকে নিজেরাই দেশের লোক হয়ে নিজেরাই নিজেদের দেশের লোককে, অর্থাৎ বিপ্লবীকে, স্বাধীনতা সংগ্রামীকে ধরছে, এটা অপূর্ব মেনে নিতে পারছে না। অপূর্ব মনে প্রাণে কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী। যাই হোক,
এই বলিয়া তাহার গিরিশ মহাপাত্র তাহার পোশাক পরিচ্ছদের বাহার মনে পড়িয়া হঠাৎ হাসির ছটায় যেন দম আটকাইবার উপক্রম হইল। হাসি থামিলে সে বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রে অসাধারণ পারদর্শী বিলাতের ডাক্তার উপাধিধারী রাজশত্রু মহাপাত্রের স্বাস্থ্য, তাহার শিক্ষা রুচি, তাহার বলবীর্য, তাহার রামধনু রঙের জামা, সবুজ রঙের মোজা, লোহার নালঠোকা পামসু, তাহার নেবুর তেলের গন্ধবিলাস, সর্বোপরি তাহার পরহিতায় গাজার কলিকাটির আবিষ্কারের ইতিহাস সবিস্তারে বর্ণনা করিতে করিতে তাহার উৎকট হাসির বেগ কোনো মতে আর একবার সংবরণ করিয়া শেষে কহিল, তলোয়ার কর। মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহম্মক হতে বোধ করি কেউ কখনো দেখেনি। অথচ গভর্নমেন্টের কত টাকাই না এরা বুনো হাঁসের পিছনে ছুটোছুটি করে অপব্যয় করছে। অর্থাৎ এই যে সে যে গিরিশ মহাপাত্র যিনি, সেই যে সব্যসাচী মল্লিক, এটি প্রমাণ করার জন্য যতটা পেরেছে ততটা পরিমাণে এনকোয়ারি করেছে কিন্তু গিরিশ মহাপাত্রকে। এইটা দেখে অপূর্ব বলছে যে আজকের মতো নির্বোধ আহম্মক হতে এর আগে কখনো দেখিনি। দেখো, রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, আপনার চোর ধরে দেওয়ার জন্য এরা নেই। আচ্ছা, এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? অপূর্ব কহিল, হ্যাঁ। বাংলাদেশ বলতে কিন্তু তখন কিন্তু পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ দুটোকেই বাংলাদেশ বলা হতো। বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, মানে পুরোটাকে একসঙ্গেই বাংলা বলা হতো অ্যাকচুয়ালি। অপূর্ব কহিল, হ্যাঁ, তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়, আমার পিতার বন্ধু। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন। তাহলে কার? পুলিশের যে বড় কর্তা নিমাইবাবুর চাকরি অপূর্বর বাবা একদিন করে দিয়েছিলেন। দেখো, এরপরে অপূর্ব রামদাস বলছেন, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল। আত্মীয়ের সম্বন্ধে এইরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই। অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল, কিন্তু এই ধারণা সে যে সত্য নয় ইহাই সতেজে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল, আমি তাকে কাকা বলি। আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি বড় আপনার নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। অর্থাৎ অপূর্ব সব্যসাচী মল্লিকের হয়ে লড়তে চায়। অপূর্ব সব্যসাচী মল্লিককে বলতে পারি সাপোর্ট করছেন। এই নিমাইবাবু, জগদীশবাবু এরা পুলিশ, এরা দেশের লোক হয়েও আর একজন দেশের লোককে ধরতে চাইছে। তাই জন্য বুনো হাঁসের তাকেই বুনো হাঁস বলা হয়েছে। বুনো হাঁস অর্থাৎ কি? বুনো হাঁস আকাশে নাকি লাদাখে বুনো হাঁস বলে এক ধরনের পাখিকে দেখা যায় যে যারা আকাশে উঠতে পারে। হ্যাঁ, হাঁস হলেও তারা আকাশে উঠতে পারে। ঠিক ওরকমই এই সব্যসাচী মল্লিককেও ধরা যাচ্ছে না। ওই বুনো হাঁসকে ধরা কখনো সম্ভব নয়। ঠিক ওরমভাবে এই সব্যসাচী মল্লিককেও ধরা সম্ভব নয় তাদের পক্ষে। তাই অপূর্ব এই সব্যসাচীর পক্ষে। অপূর্ব কিন্তু একজন মনে প্রাণে স্বাধীনতা সংগ্রামী, একজন বিপ্লবী। সেও প্রতিবাদ করতে জানে, সে প্রতিবাদ করে, কিন্তু তার প্রতিবাদগুলি সেরমভাবে ফুটে ওঠে না আমাদের কাছে। আমাদের রাজনাংশে তার প্রতিবাদগুলো ফুটে ওঠেনি। যাই হোক, দেখো কি বলছে। রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। অপূর্ব কহিল, থাকে তাই নেব, কিন্তু তাই বলে তলোয়ার কর শুধু কেবল আমাদের দেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই। অর্থাৎ যারা এই দেশকে স্বাধীন করার চেষ্টা করছে তারাই আমার কাছে আপন, তারাই আমার কাছে সব। অপূর্বর কাছে অপূর্ব বলছে, অবশ্য আমার কাছেও তাই। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। অপূর্ব কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং চোখের দৃষ্টি গভীর হয়ে উঠল। দেখো এরপর কী বলছেন। মনে মনে বুঝিল কী কথা আসিয়া পড়িতেছে, কিন্তু সামলাইতে পারিল না। বলিল, তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। রামদাস বলছে, আমি যে অবিচারে অকারণে দণ্ডভোগ করব সেই অপমান আমার মনে প্রচুর পরিমাণে আঘাত আনে।
বিনা দোষে ফিরিঙ্গি ছোড়ারা আমাকে যখন লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিলে এবং এই অন্যায়ের প্রতিবাদ যখন করতে গেলাম, তখন সাহেব স্টেশন মাস্টার অর্থাৎ ইংরেজ কেবলমাত্র আমাকে দেশি লোক বলেই দেশের স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিলে। অর্থাৎ অপূর্ব কালো চামড়ার মানুষ, অর্থাৎ ভারতীয়, তাই তাকে স্টেশন থেকে দূর করে দিল। তাকে যে বিনা কারণে কেউ লাথি মারল সেটা সেই অভিযোগ জানাতেই তার অভিযোগটাই নিল না। তার লাঞ্ছনায় কালো চামড়া নিচে কম চলে না তলোয়ার কর। এমন তো নিত্য নিয়তই ঘটছে। আমার মা, আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক, আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। বলছে যারা এই অত্যাচার সহ্য করছে, যারা এই অত্যাচারের মোকাবিলা করতে চাইছে, আমি তাদের পাশে দাঁড়াবো। এরপর দেখো রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠিল। বলিল, কই, এ ঘটনা তো আমাকে বলেননি। অর্থাৎ অপূর্বর তার লাঞ্ছিত হওয়ার ঘটনা, তার বঞ্চনার শিকার হওয়ার ঘটনা যখন রামদাসকে বলল, তখন রামদাস বলছে, এই ঘটনা তো তুমি আগে বলনি। অপূর্ব কহিল, বলা কি সহজ রামদাস, হিন্দুস্তানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারো গায়েই ঠেকল না, এমনই তাদের অভ্যেস হয়ে গেছে। লাঠির চোটে আমার যে হাড় পাঁজরা ভেঙে যায়নি, এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। তোমাকে জানাবো কি, মনে হলো দুঃখে, লজ্জায়, ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যাই। অর্থাৎ ফিরিঙ্গি আর সাহেব স্টেশন মাস্টারের হাতে অপূর্ব যে লাঞ্ছিত হয়েছিল, তার লাঞ্ছনার ঘটনা সেই স্টেশনে থাকা সমস্ত হিন্দুস্তানি লোকেরা দেখেছিল, মানে ভারতীয় লোকেরা দেখেছিল, কিন্তু কেউ অপূর্বর পাশে এসে সেই প্রতিবাদের হাতটা ধরেনি। অপূর্ব প্রতিবাদ করতে চাইলেও কেউ অপূর্বর প্রতিবাদে সামিল হয়নি। তাই এখানে অপূর্ব আক্ষেপ করেই বলেছেন, মনে হলো দুঃখে, লজ্জায়, ঘৃণায় যেন নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়। রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। সুমুখের ঘড়িতে 3টা বাজিতে সে উঠিয়া দাঁড়াইল। বোধ হয় কি একটা বলিতে গেল, কিন্তু কিছুই না বলিয়া হঠাৎ হাত বাড়াইয়া অপূর্বর ডান হাতটা টানিয়া লইয়া একটা চাপ দিয়া নিঃশব্দে নিজের ঘরে চলিয়া গেল। সে অপূর্বকে একটা নিস্তব্ধভাবে সান্ত্বনা দিয়ে চলে গেল। সেই দিন বিকালে অফিসের ছুটি হইবার পূর্বে বড় সাহেব একখানা লম্বা টেলিগ্রাম হাতে অপূর্বর ঘরে ঢুকিয়া কহিলেন, অর্থাৎ অপূর্ব যে অফিসে কাজ করে সেই অফিসের বড় সাহেব একটা বড় টেলিগ্রাম, একটা বড় চিঠি এনে অপূর্বর ঘরে বলল, আমাদের ভামর অফিসে কোনো শৃঙ্খলাই হচ্ছে না। অর্থাৎ তাদের যে অপূর্ব তো রেঙ্গুনে ছিল, সেই রেঙ্গুনের পরে মায়ানমারের অন্য যে স্থান রয়েছে, যে অঞ্চল রয়েছে, সেখানে সেখানে তাদের একটা অফিসের ব্রাঞ্চ রয়েছে, সেখানে তাদের শৃঙ্খলা হচ্ছে না। ম্যান্ডালে, সোয়েবো, মিথিলা, এদিকে প্রোম, সব কটা অফিসেই গোলযোগ ঘটছে, মানে ওদের সমস্ত অফিসে মানে মোটামুটি কাজের একটু অসুবিধা চলছে। আমার ইচ্ছা তুমি একবার সবগুলো দেখে আসো। আমার অবর্তমানে সমস্ত ভারী তো তোমার একটা পরিচয় থাকা চাই। সুতরাং বেশি দেরি না করে কাল পরশু যদি একবার, মানে অপূর্বর যে বড় সাহেব, অপূর্বর ওপরে যে রয়েছেন, তিনি অপূর্বকে তাদের সমস্ত অন্যান্য অফিসগুলোতে পাঠাতে চাইছেন। অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল, আমি কালই বার হয়ে যেতে পারি। বস্তুত নানা কারণে রেঙ্গুনে তাহার আর এক মুহূর্ত মন টিকিতে ছিল না। উপরন্তু এই সূত্রে দেশটাও একবার দেখা হইবে, অতএব যাওয়াই স্থির হইল এবং পরদিনই অপরাহ্ন বেলায় সুদূর ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া সে ট্রেনে চাপিয়া বসিল। তাহলে অপূর্ব যেদিন টেলিগ্রাম পেল, তার পরের দিনই অপরাহ্ন মানে বিকেল বেলায় এই ভামনগরে যাওয়ার জন্য সে ট্রেনে চেপে বসলো। সঙ্গে রহিল আরদালি এবং আপিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তাহলে অপূর্বর সঙ্গে কে গেল? আরদালি আর ব্রাহ্মণ পেয়াদা মানে পেয়াদা। তেওয়ারি খবরদারির জন্য বাসাতেই রহিল, মানে অপূর্ব যে বাসায় থাকছিল রেঙ্গুনে, মানে যে ঘরে থাকছিল, সেখানে তেওয়ারি রয়ে গেল। পা ভাঙা সাহেব হাসপাতালে পড়িয়া, সুতরাং তেমন আর ভয় নাই। পা ভাঙা সাহেব হচ্ছেন সেই ওপরের খ্রিস্টান মেয়েটি, মানে অপূর্ব যে বাড়িতে থাকতো সেই বাড়ির ওপরে যে খ্রিস্টান মেয়েটি, তার বাবা। পা ভাঙা সাহেব বলছে, কারণ তার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে তার পা ভেঙে গিয়েছিল, তাই সে হাসপাতালে ভর্তি ছিল। বিশেষত এই রেঙ্গুন শহরটা বরং সহিয়া ছিল, কিন্তু আরও অজানা স্থানে পা বাড়াইবার তাহার প্রবৃত্তি ছিল না। তলোয়ার কর তেওয়ারির পিঠ ঠুকিয়া দিয়া সাহস দিয়া কহিল, তোমার চিন্তা নেই ঠাকুর, কোনো কিছু হলেই অফিসে গিয়ে আমাকে সংবাদ দিও। মানে
তিওয়ারি আর রামদাস বলছে যে তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো অসুবিধা হলে আমাকে সংবাদ দেবে, তলোয়ারকর বলছে। গাড়ি ছাড়িতে বোধ করি তখনও মিনিট 5 বিলম্ব ছিল। অপূর্ব হঠাৎ চকিত হইয়া উঠিল। ওই যে, অপূর্ব হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠেছে, বলছে ওই যে ওই যে। তলোয়ারকর ঘাড় ফিরাইতে বুঝিল এই সেই গিরিশ মহাপাত্র। তাহলে গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর প্রথম দেখা হয়েছিল পুলিশ স্টেশনে, আর দ্বিতীয়বার আমাদের পাঠ্যাংশে দ্বিতীয়বার অপূর্বর সঙ্গে দেখা হলো কোথায়? রেল স্টেশনে। সেই বাহারি জামা, সেই সবুজ রঙের ফুল মোজা, সেই পামশু ছড়ি প্রভেদের মধ্যে এখন কেবল বাঘ আঁকা রুমালখানা বুক পকেট ছাড়িয়া তাহার কণ্ঠে জড়ানো। মহাপাত্র এই দিকে আসিতেছিল। সম্মুখে আসিতেই অপূর্ব ডাকিয়া কহিল, কি হে গিরিশ, আমাকে চিনতে পারো? কোথায় চলেছ? গিরিশ অসব ব্যস্তে একটা মস্ত নমস্কার করিয়া কহিল, আগে চিনিতে পারি বই কি বাবুমশাই, কোথায় আগমন হচ্ছেন? অপূর্ব সহাস্যে কহিল, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? গিরিশ কহিল, গিরিশ মহাপাত্র বলছেন, আগে এনানজাং থেকে 2 জন বন্ধু লোক আসার কথা ছিল, আমাকে কিন্তু বাবু ঝুটমুট হয়রান করা। হ্যাঁ, আনে বটে কেউ কেউ আপিং সিদ্ধি নুকিয়ে, কিন্তু আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, বলি কাজ কি বাপু জোচ্চুরিতে, কথায় বলে পরধর্ম ভয়াবয়। লরাটের লেখা তো খণ্ডাবে না। তোমাদের নিশ্চয় মনে আছে, প্রথমেই আমরা পড়েছিলাম যে গিরিশ মহাপাত্রের পকেট থেকে গাজার কলকে বেরিয়েছিল, হ্যাঁ, কিছু বিড়ি বেরিয়েছিল, কাঠের একটা ফুটস্টুল বেরিয়েছিল, মানে অনেক কিছু বেরিয়েছিল। তার মধ্যে গাজার কলকেটের একটা বিশেষত্ব যে তাকে যখন নিমাইবাবু আর জগদীশবাবু জিজ্ঞাসা করেছিলেন পুলিশের বড় কর্তারা, তখন সে বলেছিলেন, না আমি খাই না, কোনো বন্ধু লোক যদি কেউ চায় ইয়ার দোস্ত তবে আমি বানিয়ে দিই। তো এই কথাটা কেউ বিশ্বাস করেনি, তাই জন্য সে অপূর্বকে দেখতে পেয়ে বলছে যে আনে বটে কেউ গাজার কলকে আপিং সিদ্ধি লুকিয়ে, কিন্তু আমি ধর্মভীরু মানুষ, আমি ধার্মিক, আমি কেউ এরকম মিথ্যে কথা বলি না, আমি পরধর্মে ভয় করি। অপূর্ব হাসিয়া কহিল, আমারও তো তাই বিশ্বাস, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, আমি পুলিশের লোক নই, আফিম সিদ্ধির কোনো ধারধারি নেই। সেদিনকে বল তামাশা দেখিতেই গিয়েছিলাম, তোমরা জানো নিশ্চয়ই অপূর্ব কেন গিয়েছিল পুলিশ স্টেশনে। তামাশা তো দেখতে যায়নি, তার ঘরে আগের দিন রাতে চুরি হয়ে গিয়েছিল, সেই চুরির কথাই জানাতে গিয়েছিল সে থানায়, কিন্তু সেটা আর তা জানিয়ে ওঠা হয়নি। এরপর দেখো, তলোয়ারকর তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে দেখিতেছিল, কহিল, বাবুজি मैंने आपको तो जरूर कहाँ देखा। মানে তলোয়ারকর বলছে, আমি তো তোমাকে কোথাও দেখেছি। সে তাকে সন্দেহের চোখে দেখছে, গিরিশ মহাপাত্রকে। আমরা তো জানি গিরিশ মহাপাত্রকে, গিরিশ মহাপাত্র হলেন সেই সব্যসাচী মল্লিক যাকে খোঁজার জন্য সারা ভামো, তারপরে রেঙ্গুন, বর্মা সমস্ত জায়গায় নিমাইবাবু আর জগদীশবাবু বুনো হাঁসের মতো ছোটাছুটি করছে, এই বুনো হাঁসটিকে ধরার জন্যই ছোটাছুটি করে যাচ্ছে। যাই হোক, গিরিশ কহিল, আশ্চর্য নেই হ্যাঁ বাবু সাহেব, নগরীর বাস্তে কিত্তা জায়গা তো ঘুমতে হয়। বলছে, আমি তো কাজের জন্য অনেক জায়গায় ঘুরি, দেখতেই পারেন। অপূর্বকে বলিল, কিন্তু আমার ওপর মিথ্যে সন্দেহ রাখবেন না বাবু মশাই, আপনাদের নজর পড়লে চাকরিও একটা জুটবে না। বামুনের ছেলে, বাংলা লেখাপড়া, শাস্ত্র টাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম, কিন্তু এমন অদৃষ্ট যে বাবু মশাই আপনারা। অপূর্ব কহিল, আমি ব্রাহ্মণ। আগে তাহলে নমস্কার। বলছে, আমি তাহলে ব্রাহ্মণ। বলছে, তাহলে ঠিক আছে, নমস্কার, এখন তবে আসি বাবু সাহেব, রাম রাম। বলিতে বলিতে গিরিশ মহাপাত্র একটা উদ্গত কাশির বেগ সামলাইয়া লইয়া ব্যগ্র পদে সম্মুখের দিকে অগ্রসর হইয়া গেল। আমরা আমাদের পাঠ্যাংশ শুরু করার সময় গিরিশ মহাপাত্রের অদ্ভুত কাশির একটা বিবরণ পেয়েছিলাম, সেরকমই একটা কাশতে কাশতে সে চলে গেল। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলোয়ারকর। তাহলে দেখো, অপূর্ব ঠিক কিন্তু সব্যসাচী মল্লিককে খুঁজে পেয়েছেন, আর ঠিক চিনতেও পেরেছেন বলিয়া সে হাসিল। কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। সে ভাবছে আর কি, তলোয়ারকর মনে মনে ভাবছে, এটা কে, গিরিশ মহাপাত্র কে, এত সন্দেহ লাগছে কেন, একে এত চেনা পরিচিত লাগছে কেন। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর, মানে রামদাসের কপালের উপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং মানে রামদাস হয়তো চিন্তা করছে, গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে, এবং সেই সুদূর দূর নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। সে একটা নিরীক্ষ দৃষ্টিতে সে দেখে, মানে ভেবে যাচ্ছে গিরিশ মহাপাত্রের কথা আর সব্যসাচী মল্লিকের কথা।
এবার দেখো অপূর্বর ট্রেনে যাত্রার যে ভয়াবহ বিবরণ দিয়েছেন লেখক। অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, অর্থাৎ ট্রেনে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, যাদের কেউ ডিস্টার্ব করে না কখনো। তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্যে হইতে পইতা বাহির করিয়া বিনা জলে সায়ং সন্ধ্যা সমাপন করিল। ব্রাহ্মণ যারা হয় তারা সকাল সন্ধ্যা আহ্নিক আর সন্ধ্যাহ্নিক করে তাদের পইতে দিয়ে, এবং সে যে সকল ভোজ্যবস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, মানে কিছু খাবার নিয়ে এসেছিল সঙ্গে, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল। জল আর পান সে খাবে, সে রেখে গিয়েছিল, এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়েছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। অপূর্ব খেয়ে দিয়ে আনন্দের সঙ্গে নিজের বিছানা করা ছিল, শুয়ে পড়ল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রায় ব্যাঘাত ঘটিবে না, কারণ সে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার। তাকে কেউ নিদ্রায়, তার ঘুমের কেউ ব্যাঘাত ঘটাতে চাইবেই না, আর ঘটাতে পারবেও না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কোন ভ্রম? অপূর্বর এই ভুল ধারণাটা যে তাকে কেউ আর ডিস্টার্ব করবে না। সেই রাত্রির মধ্যে বার তিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ধাম ঠিকানা লিখিয়া রইয়াছে। দেখো, তোমরা যদি 99 নম্বর পেজের একটু মাঝখানের দিকে লক্ষ্য করো, তখন দেখবে নিমাইবাবু আর জগদীশবাবুর কথোপকথনের সময়, জগদীশবাবু নিমাইবাবুকে বলেছিলেন রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে খবর সত্য। অর্থাৎ এই সব্যসাচী মল্লিককে খোঁজার জন্য তারা রাতের ট্রেনগুলোতেও তল্লাশি চালিয়েছে, তাই অপূর্বকেও তল্লাশি করেছে পুলিশ। আর সব থেকে বড় ব্যাপার হলো অপূর্ব একজন হিন্দু, একজন ভারতীয়। তাই জন্য দেখো বলছেন লেখক, একবার সে বিরক্ত হইয়া, অর্থাৎ অপূর্ব বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটু কণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। বলছে, তোমার ঘুমের আমরা ব্যাঘাত ঘটাতেই পারি, তুমি তো ইউরোপিয়ান নও, তুমি তো ভারতীয়, তো তোমাকে আমরা তল্লাশি করতেই পারি, তোমাকে জেরা করতেই পারি। অপূর্ব কহে না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। বলছে, আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, তুমি তো আমার জন্য রাতে বিঘ্ন ঘটাতে পারো না আমার ঘুমের। সে হাসিয়া বলিল, সেই ইন্সপেক্টর হেসে বলছে, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছে করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। বলছে, ইচ্ছে করলে আমি তোমাকে টেনে নিচে নামিয়ে দিতে পারি, ট্রেনের থেকে নামিয়ে দিতে পারি, আমি পুলিশ। আমাদের পাঠ্য অংশ পথের দাবি এইটুকুই রয়েছে। আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।